হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের পরমাণু অণু এই পোর্শনটাকেও একটু আলোচনা করব। অর্থাৎ তোমাদেরকে পরমাণু কী জিনিস এবং পরমাণু সংক্রান্ত ব্যাপারগুলো এবং আণবিক সংকেত এবং যোজ্য এই বিষয়টির ওপর একটু আলোচনা করছি। আমরা জানি আমাদের যে মৌল সংখ্যা, সেই মৌল সংখ্যাটা হচ্ছে গিয়ে 118। এর মধ্যে 92টি মৌল হচ্ছে গিয়ে প্রাকৃতিক এবং বাকি 36টা মৌল হচ্ছে গিয়ে কৃত্রিম মৌল। এই যে মৌলের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের সমস্ত ধর্মগুলো থাকছে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেই ক্ষুদ্রতম কণাকে মৌলের পরমাণু বলে। পরমাণু কি দিয়ে তৈরি? পরমাণু কতগুলো মূল কণা দিয়ে তৈরি। এই যে মূল কণাগুলো বলছি, এই মূল কণাগুলো হচ্ছে গিয়ে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই মূল কণাগুলো পরমাণুর মধ্যে কিভাবে থাকে? আমি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি যে এই জায়গাটার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা হচ্ছে পরমাণুর সমস্ত ভর এই নিউক্লিয়াসে পুঞ্জীভূত। আর এখানে যে পথগুলো দেখছি, এগুলোকে ইলেকট্রন মহল বলে বা ইলেকট্রনের কক্ষপথ বলে। এই কক্ষপথগুলো কে, এল, এম, এন করে সব নাম আছে। এই যে দুটো কণা, এখানে প্রোটন আর বাইরে ইলেকট্রন, আর একটা কণা আছে তা হচ্ছে নিউট্রন। প্রোটন হচ্ছে গিয়ে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। তড়িৎ দুই ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে ঋণাত্মক তড়িৎ আর একটা হচ্ছে গিয়ে ধনাত্মক তড়িৎ। তা প্রোটন হচ্ছে ধনাত্মক তড়িতায়িত কণা, আর ইলেকট্রনগুলো হচ্ছে ঋণাত্মক তড়িতায়িত কণা। ফলে এই যে প্রোটনগুলোর আছে নিউক্লিয়াসে, এই নিউক্লিয়াসেটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে থাকে, নিউট্রনের কোনো আধান নেই। আর ইলেকট্রনগুলো যে সাইডে ঘুরছে, এই ইলেকট্রনগুলোর জন্য বাইরের দিকে ঋণাত্মক কিছুটা আধান থাকছে। এখন প্রোটনের ধনাত্মক আধানের যতটা পরিমাণ, ইলেকট্রনের ঋণাত্মক আধানের পরিমাণও ততটা। এবং পরমাণুতে যতগুলো প্রোটন থাকে, স্বাভাবিক অবস্থায় পরমাণুর ইলেকট্রন সংখ্যা তার সঙ্গে সমান। ফলটা কি হবে? ফল হবে যে এই প্রোটনগুলোর জন্য নিউক্লিয়াসে মোট ধনাত্মক আধান যতটা, এই সমস্ত ইলেকট্রনগুলোর জন্য পরমাণুর ঋণাত্মক আধানও ততটা। এখন দুটো সমান পরিমাণ বিপরীত জাতীয় আধান, বিপরীত প্রকৃতির আধান, তারা পরস্পরকে প্রতিবিত করে। ফলে পরমাণু সামগ্রিকভাবে নিস্তরিত অবস্থায় থাকে। এবার কথাটা হচ্ছে যে এই যে নিউট্রন, এই নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা, এই দুটোকে মিলে একটা কথা বলে, এই দুটো সংখ্যার যে যোগফল সেটাকে বলে ভর সংখ্যা। কেন ভর সংখ্যা? বলছি যে ইলেকট্রন খুব হালকা, খুবই হালকা, প্রোটন খুব ভারী আর নিউট্রন খুব ভারী। খুব ভারী মানে কি? খুব ভারী মানে এমন কিছু নয়। একটা নিউট্রনের ভর একটা ইলেকট্রনের ভরের 1839 গুণ, এবং একটা প্রোটনের ভর একটা ইলেকট্রনের ভরের 1836 গুণ। কিন্তু ইলেকট্রন নিজেই খুব হালকা। ফলটা হচ্ছে যে পরমাণুর সমগ্র যে ভরটা, সেই ভরটা পুরোপুরি নিউক্লিয়াসেই থেকে যায়, আর পরমাণুর বেশিরভাগ অঞ্চলটাই ফাঁপা। এই যে ইলেকট্রন মহল, সেই ইলেকট্রন মহলগুলো ফাঁপা। তোমরা সৌরজগতের কথা জানো, সূর্যকে কেন্দ্র করে যত গ্রহগুলো সব আছে, উপগ্রহ থাকতে পারে, এবং সেই গ্রহগুলো ফাঁকা ফাঁকা অবস্থায় থাকে। সৌরজগতের বিশাল জায়গাটা যেমন ফাঁকা, সেই রকমই একটা পরমাণু নিউক্লিয়াস বাদ দিয়ে বাকি অঞ্চলটা ফাঁকা। হিলিয়াম পরমাণু, এটা নিউক্লিয়াস, দুটো কণা, এটা হলো গিয়ে প্রোটন, এটাও প্রোটন, আর পাশে লাল রঙের যে দুটো দেখছি, এই দুটো হচ্ছে গিয়ে নিউট্রন। আর বাইরের দিকে আছে ইলেকট্রন।
একটা ইলেকট্রন এবং এটা আরেকটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন থাকে, সেই দুটো ইলেকট্রন। নিউক্লিয়াসটা যে মেটেরিয়ালটা আছে, নিউক্লিয়াসের দুটো কণা থাকে তো, প্রোটন আর নিউট্রন, এরা খুবই কাছাকাছি, মানে গায়ে গায়ে ঘেসে ঘেসে কোনো তাদের মধ্যে গ্যাপ থাকে না। সেই যে ব্যাপারটা, আমরা এই বড় যে ছবিটা আমরা দেখছি, এটা অ্যাকচুয়ালি নিউক্লিয়াসেরই ছবি দেওয়া হয়েছে, কিন্তু ছবি মানে এত বড় কিছু নয়, কিন্তু তারা কিভাবে থাকে সেই ব্যাপারটা বোঝাবার জন্য এই রকম একটা ব্যাপার হয়েছে আর কি। এটা হচ্ছে নিউক্লিয়াসের চেহারাটা, যেটা আমরা ভাবি, এটা ভাবার ব্যাপার, এটা দেখার ব্যাপার নেই এরকম ভাবে। এরপরে যেটা হচ্ছে যে ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। সেই ইলেকট্রন যখন ঘুরছে তখন কক্ষপথ যেটা, সেই কক্ষপথগুলো দেখা যাচ্ছে যে এই যে নিউক্লিয়াস, এটাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেই রয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে হিলিয়াম পরমাণুর গঠন। এবার পরমাণুতে পরমাণু ক্রমাঙ্ক বলে একটা কথা আছে। পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে যে মৌলের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন, সেই প্রোটন সংখ্যাটাকেই বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। এই পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে রাসায়নিক ধর্মের একটা যোগ আছে। কোনো মৌলের যে রাসায়নিক ধর্ম, সেই রাসায়নিক ধর্মটা নির্ভর করে তার নিউক্লিয়াসে কতগুলো প্রোটন আছে, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কের উপর। এই প্রোটন সংখ্যাটা পাল্টে যাওয়া মানেই একটা মৌলের থেকে আর একটা মৌল হয়ে যাওয়া, অর্থাৎ তার রাসায়নিক ধর্মটা পাল্টে গিয়ে নতুন একটা রাসায়নিক ধর্মে মৌল। আমি একটা উদাহরণ দিই। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6। এই যে পরমাণু ক্রমাঙ্ক 6 মানে হচ্ছে কার্বনের নিউক্লিয়াসে 6টা প্রোটন আছে। এবার অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, তার মানে নিউক্লিয়াসে 8টা প্রোটন আছে। আমি যখনই একটা কার্বন বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও থেকেও সংগ্রহ করে নিয়ে আসি না কেন, তার নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা 6 হবেই যদি সেটা কার্বন। ফলে যেই আমি 8 বলছি, ওটা বাড়িয়ে দিয়ে 8 বলছি, তখন কিন্তু ওটা নতুন একটা মৌল হচ্ছে, নতুন ধর্মবিশিষ্ট মৌল হচ্ছে। ফলে পরমাণু ক্রমাঙ্ক এটা হচ্ছে গিয়ে একটা পরমাণু, একটা মৌলের নিজস্ব বৈশিষ্ট্য, যা তার রাসায়নিক ধর্মকে নির্ধারণ করে দেবে। আমি এই যে ভর সংখ্যার কথা বললাম, এই ভর সংখ্যাটা একই মৌলের পরমাণু ভিন্ন ভিন্ন ভর সংখ্যা হতে পারে। কারণ আমি অক্সিজেনের কথা ধরি, অক্সিজেনে যেখান থেকেই নিয়ে গেলে অক্সিজেনে 8টা প্রোটন থাকবেই, কিন্তু অক্সিজেনে কখনো 8টা নিউট্রন, কখনো 9টা নিউট্রন, কখনো 10টা নিউট্রন থাকতে পারে। যদি 8টার সঙ্গে এখানে 8টা নিউট্রন থাকে, 8টা প্রোটনের সঙ্গে 8টা নিউট্রন, তাহলে সেই অক্সিজেন পরমাণু ভর সংখ্যা হয়ে যাবে 16। 8 যোগ 8। অক্সিজেনের নিউক্লিয়াসে 9টা নিউট্রন এবং 8টা প্রোটন থাকে, তাহলে সেই নিউক্লিয়াসটা ভর সংখ্যা হবে 17। 8টা প্রোটন তো থাকবেই, নিউট্রন সংখ্যা কখনো 10 হতে পারে। যদি 10টা নিউট্রন থাকে তাহলে তার ভর সংখ্যা হয়ে যাবে 18। তাহলে আমি একটা মোটামুটি ভর সংখ্যার সঙ্গে সম্পর্ক একটা পেলাম। এই ভর সংখ্যার সঙ্গে যে নির্ভরতা, সেই নির্ভরতা জন্যই আমরা একটা নতুন কথা পাই, যে আইসোটোপ বা সমস্থানিক। সমস্থানিকটা কি? সমস্থানিক হচ্ছে একই মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা যুক্ত পরমাণু। তাহলে অক্সিজেনের আমি 3টে ভর সংখ্যা পেলাম, একটা হচ্ছে 16, একটা হচ্ছে 17, আর একটা হচ্ছে 18। তাহলে অক্সিজেনের আইসোটোপ বা সমস্থানিক হচ্ছে 3টে, একটার ভর সংখ্যা 16, একটার ভর সংখ্যা 17, অপরটির ভর সংখ্যা 18। অক্সিজেনের 3টে আইসোটোপ হয়, যার ভর সংখ্যা 16, ভর সংখ্যা 18
বাট আর একটি ভর সংখ্যা আছে যেটা হচ্ছে 17। এটা এখানে দেখানো হয়নি, সেটা তুমি বাড়িতে নিজে করবে। এই যে আমি আইসোটোপটা দেখছি, এখানে 8টা প্রোটন আছে ভেতরে এবং 8টা নিউট্রন আছে, আর বাইরের কক্ষে এখানে 8টা ইলেকট্রন আছে। দ্বিতীয় যে আইসোটোপটা দেখানো হলো, সেখানে নিউক্লিয়াসে যে প্রোটন সংখ্যা, এর মধ্যে যে প্রোটন সংখ্যাটা আছে সেটা 8টাই, নিউট্রন সংখ্যা 10, আর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। আমরা যে আইসোটোপগুলোর কথা বলছিলাম, অক্সিজেনের আইসোটোপ, এটা হচ্ছে তাদের ক্রমাঙ্ক প্রকাশ করার নিয়ম, এই নিচেরটা, আর ওপরে ভর সংখ্যাটা প্রকাশ করতে হবে, আর এটা হচ্ছে অক্সিজেনের চিহ্ন। ফলে অক্সিজেন 16 ভর সংখ্যা বিশিষ্ট যেটা, আর একটা হচ্ছে 17 ভর সংখ্যা বিশিষ্ট, আর একটা হচ্ছে 18 ভর সংখ্যা বিশিষ্ট। এগুলো হচ্ছে অক্সিজেনের সমস্থানিক বা আইসোটোপ। পরমাণুকতা, এই পরমাণুকতা কথাটি মানে হচ্ছে মৌলের একটা অণুতে যতগুলো পরমাণু থাকে। আমরা দেখেছি যে অক্সিজেন যে অণু আছে তার পরমাণুকতা হচ্ছে 2, কারণ তার একটা অণুতে 2টো অক্সিজেন পরমাণু আছে। কিন্তু ওজন অক্সিজেন দিয়েই তৈরি, তার পরমাণুকতা হলো 3। তার কারণটা কি? তো এই ওজনের একটা অণুতে 3টে অক্সিজেন পরমাণু থাকে। আমরা আণবিক সংকেত এই কথাটার মধ্যে আসি, এটা মৌলের আণবিক সংকেতের কথা বলছি, যৌগের আণবিক সংকেত আবার পরে আসবে। মৌলের যে আণবিক সংকেত সেটা হচ্ছে যে একটা অণুকে প্রকাশ করা, অর্থাৎ একটা অণু কতগুলো পরমাণু দ্বারা গঠিত এটাকে প্রকাশ করে। এখানে পরমাণুকতা হচ্ছে সেই জিনিসটা যে মৌলের একটা অণুতে যতগুলো পরমাণু বিদ্যমান সেটাকেই পরমাণুকতা বলা হয়। আমি সোডিয়ামের যদি বলি, সোডিয়ামের পরমাণুকতা 1। পরমাণুকতা 1 মানে হচ্ছে সোডিয়ামের একটা পরমাণু দিয়ে একটা অণু তৈরি হয়েছে, ফলে সোডিয়ামের চিহ্ন যা সেটাই হচ্ছে গিয়ে তার সংকেত। ক্লোরিনের পরমাণুকতা হচ্ছে 2, অর্থাৎ 2টো ক্লোরিন পরমাণু দিয়ে একটা ক্লোরিন অণু তৈরি হয়। ওজনের যে পরমাণুকতা সেটা হচ্ছে 3টে অক্সিজেন পরমাণু দিয়ে একটা ওজন অণু গঠিত হয়। আমরা আর একটা জিনিস বোঝার চেষ্টা করব, দিয়ে আমরা একটু অন্য বিষয়গুলো আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে পারমাণবিক গুরুত্ব। এই পারমাণবিক গুরুত্ব ব্যাপারটা একটু বোঝার ব্যাপার আছে। আলু কিনেছি, এই আলুটাকে পরিমাপ করতে গিয়ে কি হবে, আমি বাটখারা দিচ্ছি, সেই বাটখারার কত গুণ, 10 কেজি আলু কিনলাম, তাহলে 1 কেজির 10 গুণ হয়েছে ওই আলুটার ভর। আলুটার ভর করতে হয়েছে 1 কেজির 10 গুণ। তা আমরা তো পরমাণু এতই হালকা, এরকম কোনো দাঁড়িপাল্লা মানে সম্ভব নয় যে দাঁড়িপাল্লা হবে তার বাটখারা হবে, এইভাবে আলোচনা করা সম্ভব, বা এরকম কোনো যন্ত্র তৈরি করা সম্ভব। কি করা হয় যে আমরা হাইড্রোজেন পরমাণুকে ঠিক বাটখারার মতো ধরে নিচ্ছি, আর আমি অন্য কোনো মৌলের পরমাণুটাকে মাপব। ধরো আমরা অক্সিজেন পরমাণুটাকে ভর কত মাপতে চাইছি, তখন বাটখারাটাকে, বাটখারা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় অক্সিজেনের একটা পরমাণু যত গুণ ভারী সেটাকেই বলা হবে অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব, এবং সেই সংখ্যাটা কত? 16। অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 16। ঠিক একইভাবে যদি আমি ভাবি, তাহলে একটা আণবিক গুরুত্বেরও ধারণা আমাদের আছে। সেই আণবিক গুরুত্বের ক্ষেত্রেও সেই হাইড্রোজেন পরমাণুকেই বাটখারা ধরা হচ্ছে। তোমরা সংখ্যাটা দেখে নাও, আমি একটু সরে যাচ্ছি। হ্যাঁ, সেই আণবিক গুরুত্ব হিসাব করার ক্ষেত্রেও এটা আমি মৌলের আণবিক গুরুত্বের মধ্যে নিজেকে এখন সীমিত রাখছি, কারণ আণবিক গুরুত্ব যৌগেরও হতে পারে। ফলে
এই মৌলের আণবিক গুরুত্ব আমরা যখন মৌল বা যৌগ যাই করি না এখন আণবিক গুরুত্ব যখন বার করা হচ্ছে কার তুলনায় করা হবে? হাইড্রোজেন পরমাণুর তুলনাতেই করা হবে। তা হাইড্রোজেন পরমাণুর তুলনায় যখন আণবিক গুরুত্ব বার করছি তখন সংজ্ঞাটা এরকম যে মৌল বা যৌগে একটা অণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ থাকে সেই সংখ্যাটাই হবে গিয়ে ওই মৌলটা আণবিক গুরুত্ব। যৌগ হতে পারে, আমি যেহেতু মৌল নিয়ে আলোচনা করছি বারবার মৌল কথাটাই বলে যাচ্ছি। এবার আণবিক গুরুত্ব এবং পারমাণবিক গুরুত্বের মধ্যে একটা সম্পর্ক পাওয়া যায়। সেই সম্পর্কটা হচ্ছে আণবিক গুরুত্ব হবে পরমাণুকতা ইনটু পারমাণবিক গুরুত্ব। মানে এটা বলে দিই, অক্সিজেনের পরমাণুকতা কত বললাম? 2। অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত বলেছি? 16। তাহলে 2 × 16 32। 32 হবে অক্সিজেনের আণবিক গুরুত্ব। এসো আমরা একটু অন্যভাবে ব্যাপারগুলো দেখার চেষ্টা করি। আমরা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদের চিহ্ন, যোজ্যতা, সংকেত, পরমাণুকতা এগুলো জানতে চাইছি। মৌলর নাম হচ্ছে হিলিয়াম। এর একটা বিশেষ পরিচিতি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এদের এই যে যৌগটা আছে তাদের পরমাণুকতা হচ্ছে সকলের 1। এখানে আমি যে কটা উল্লেখ করেছি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদের প্রত্যেকের পরমাণুকতা 1, অর্থাৎ একটা পরমাণু দিয়ে একটা অণু গঠিত হবে। এদের এই যে ইলেকট্রন বিন্যাস এর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে গিয়ে হিলিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষে বা সর্ববহিস্থ কক্ষই প্রথম কক্ষ, সেখানে 2টো ইলেকট্রন থাকে। বাকিগুলোর ক্ষেত্রে এই নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন এদের ক্ষেত্রে বাকিগুলোর ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন থাকে। অর্থাৎ হিলিয়ামের ক্ষেত্রে দ্বৈতপূর্ণ হয় এবং অন্যান্য যে নিষ্ক্রিয় মৌল আছে তাদের ক্ষেত্রে অষ্টক পূর্তি হয়। এদের প্রত্যেকের যোজ্যতা কিন্তু 8, 0। এদের প্রত্যেকের যোজ্যতা হচ্ছে গিয়ে 0। এবারে আমি প্রত্যেকটা মৌলকে আলাদা আলাদা করে দেখার চেষ্টা করি যে হিলিয়াম অণুর সংকেত He, 1 পরমাণু, পারমাণবিক গুরুত্ব 4, এদের ইলেকট্রন সংখ্যা 2, প্রোটন সংখ্যা ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা 2, প্রোটন সংখ্যা 2 হবে এবং ইলেকট্রন সংখ্যাও 2, ভর সংখ্যা 4, নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা 2, যোজ্যতা 0। পরের মৌলটা হচ্ছে গিয়ে নিয়ন। এই নিয়নের ক্ষেত্রে Ni সংকেত। আমি দেখি পরমাণুকতা আবার 1, এর ক্রমাঙ্ক 10 এবং তার যে বিন্যাস সেই বিন্যাসটা হচ্ছে 2, 8। এই যে বাইরের কক্ষে সর্ববহিস্থ কক্ষে এই যে 8টা ফিল আপ হলো না, তার মানে যোজ্যতা হয়ে গেল 0। পরবর্তী মৌলটা আর্গন। আর্গনের ক্ষেত্রে তুমি দেখতে পেয়েছ, আমি আর্গনের ক্ষেত্রে আবার আসছি, নিষ্ক্রিয় মৌল তো বটেই, নিষ্ক্রিয় গ্যাস, পরমাণুকতা 1, Ar হচ্ছে গিয়ে সংকেত, ক্রমাঙ্ক 18, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা 18, সর্ববহিস্থ কক্ষে 8টে ইলেকট্রন, ফলে যোজ্যতা 0। পরবর্তী মৌলটি হচ্ছে গিয়ে ক্রিপ্টন। ক্রিপ্টনেও দেখো নিষ্ক্রিয়, পরমাণুকতা 1, Kr হচ্ছে সংকেত, 36 হচ্ছে গিয়ে পরমাণু ক্রমাঙ্ক, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যাও 36 করে। এখানে সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রন সংখ্যাটা দেখছো সেটা হচ্ছে গিয়ে 8। সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা আমি যে 8 বললাম এটা, এই 8, ফলে যোজ্যতা হচ্ছে গিয়ে 0। পরবর্তী যে মৌলটা আছে সেই পরবর্তী মৌলটা আমরা দেখি, ক্রিপ্টনের পরে আসছে জেনন। এই জেননের ক্ষেত্রে Xc, জেননের ক্ষেত্রে
পরমাণু কতা 1 Xe, ক্রমাঙ্ক 54, ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা উভয়ই 54 করে। বিন্যাস দেখে সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন আছে, যোজ্যতা 0। আমরা আর এক ধরনের গ্যাসের কথা জানছি। এই যে গ্যাসগুলো, এদের একটা বিশেষ নাম আছে, এরা হচ্ছে গিয়ে হ্যালোজেন। এদের সকলেই কিন্তু দ্বিপরমাণুক। কথাটির অর্থ এদের পরমাণুকতা 2। ফলে চিহ্ন এফ হলে পরে, এফ ফ্লুরিন বলে কথা, এটা ফ্লুরিন। চিহ্ন এফ, সংকেত যেটা অণুর যে সংকেত সেটা হচ্ছে F2। এদের যে ক্রমাঙ্ক সেটা হচ্ছে 9, প্রোটন সংখ্যা 9 এবং ইলেকট্রন সংখ্যাও 9। বিন্যাসে যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে যে সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন থাকে, ফলে যোজ্যতা হবে গিয়ে 1। হাইড্রোজেন ফ্লুরাইড বলে একটি যৌগের নাম এখানে দেখানো হয়েছে। আমরা পরবর্তী যৌগটা দেখি, এই গোষ্ঠীর যে পরবর্তী, যে আমি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এস্টাটিন বলে বলেছি, এদের চিহ্নগুলো এফ, সিএল, বিআর, আই, এটি। যোজ্যতা প্রত্যেকের 1 এবং প্রত্যেকের সর্ববহিস্থ কক্ষে 7টা করে ইলেকট্রন আছে। আমি পরবর্তী যে মৌলটা আছে ফ্লুরিনের পরবর্তী ক্লোরিন, সেই ক্লোরিনটা দেখি। ক্লোরিনের দেখেছ, সিএল হচ্ছে চিহ্ন, Cl2, পরমাণুকতা প্রত্যেকের 2। পারমাণবিক গুরুত্বটা আমি এখানে পেয়েছি। পারমাণবিক গুরুত্বের সঙ্গে আণবিক গুরুত্ব, যেহেতু পরমাণুকতা 2, তাহলে পারমাণবিক গুরুত্ব ইন্টু 2, এটা হয়ে যাবে আণবিক গুরুত্ব। এখানে দুটো ভর সংখ্যা আছে, 35 এবং 37, যার জন্য নিউক্লিয়াসে যে নিউট্রন সংখ্যা, একটার ক্ষেত্রে 18 আর একটার ক্ষেত্রে 20। আমি বারবার বলছি যে বিষয়টা লক্ষ্য করার সেটা হচ্ছে গিয়ে এই বাইরের কক্ষের ইলেকট্রন। বাইরের কক্ষের ইলেকট্রনটা আমার এক্ষেত্রে 7 এসছে, অর্থাৎ এই 7 এসছে। যোজ্যতা 1 এবং 7 হতে পারে। পরবর্তী মৌলটা হচ্ছে ব্রোমিন। আমি একটু ব্রোমিনটাকে দেখে নিই। ব্রোমিন, বিআর হচ্ছে গিয়ে চিহ্ন, পরমাণুকতা যেহেতু 2, অতএব Br2 এর অণুর সংকেত, ক্রমাঙ্ক 35। বিন্যাসে আবার লক্ষ্য করো, সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন আছে, যোজ্যতা 1, HBr হচ্ছে তার একটি মৌল। আয়োডিনের গঠনটা একই রকম হবে, যোজ্যতা 1 হবে। অ্যাস্টাটিন বলে যেটা আছে তার ক্ষেত্রেও যোজ্যতা 1 হবে। ক্লোরিনের 2টি আইসোটোপ, ক্লোরিন 17 এবং 35, ক্রমাঙ্ক 17, এখানেও ক্রমাঙ্ক 17, কিন্তু ভর সংখ্যা 35 এবং 37, অর্থাৎ দুটোরই ইলেকট্রন সংখ্যা, এখানে যা ইলেকট্রন সংখ্যা এটাও ইলেকট্রন সংখ্যা তাই 17 করে। প্রোটন সংখ্যা দুটোরই 17 করে, এটারও প্রোটন সংখ্যা 17, এখানে প্রোটন সংখ্যাও 17। এবার নিউক্লিয়াসে এটার ক্ষেত্রে আছে 18টা নিউট্রন আর এর ক্ষেত্রে আছে 20 নিউট্রন। আমি এই নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছি, এর নিউক্লিয়াসটাও দেখতে পাচ্ছি, আর নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো আবর্তন করছে। আমরা এখানে কতগুলো বিশেষ মৌলের নাম আছে, এগুলোকে ক্ষার ধাতু বলছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এদের যে সংকেতগুলো, লিথিয়ামের সংকেত Li, সোডিয়াম হচ্ছে Na, পটাশিয়াম K, রুবিডিয়াম Rb, সিজিয়াম Cs এবং ফ্রান্সিয়াম হচ্ছে Fr।
এদের ক্রমাঙ্ক লিথিয়ামের 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের 19 এবং এদের প্রত্যেকের ভ্যালেন্সি বা যোজ্যতা সেটা হচ্ছে 1। এরা প্রত্যেকে এক পরমাণুক, যে কটা যৌগ বললাম তারা প্রত্যেকে হচ্ছে এক পরমাণু। ফলে এদের চিহ্ন এবং অণুর সংকেত একই। এটা প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকে। আমি এখানে একটা দেখছি, এদের প্রত্যেকের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন, এবং যোজ্যতা তো 1 আমি দেখলাম। আমি পরপর কয়েকটা মৌল দেখে যাই। আমি দেখলাম লিথিয়াম যৌগটা, এখন দেখছি লিথিয়াম, এরপরে দেখছি সোডিয়ামটা। দেখি সোডিয়ামের এনে হচ্ছে গিয়ে অণুর সংকেত, ক্রমাঙ্ক 11, প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11, ভর সংখ্যা হচ্ছে 23। তাহলে নিউট্রন সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা মাইনাস ক্রমাঙ্ক, সেটা 12। এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের যে বৈশিষ্ট্যটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে কোনটা? ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকছে। আমি পরবর্তী মৌলটা দেখি, পটাশিয়াম। পটাশিয়ামের ক্ষেত্রেও চিহ্নকে এক পরমাণুত্ব বটেই, ক্রমাঙ্ক 19, প্রোটন সংখ্যা 19 এটা আছে, ভর সংখ্যা 39, নিউক্লিয়াসে যে নিউট্রন সংখ্যা সেটা 39 মাইনাস 19 সমান 20, সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন একটা, যোজ্যতাও একটা। নাইট্রোজেন, এই নাইট্রোজেন মৌলটি গ্যাসীয় পদার্থ এবং এই গ্যাসীয় পদার্থে পরমাণুকতা যেটা সেটা হচ্ছে 2 এবং অণুর সংকেত N2, পারমাণবিক গুরুত্ব 14, আণবিক গুরুত্ব হবে 28। ইলেকট্রন বিন্যাস ক্রমাঙ্ক 7, এগুলো তো 7 হয়েছে, ভর সংখ্যা 14, নিউট্রন সংখ্যা 7, ইলেকট্রন বিন্যাস 2, 5, অর্থাৎ প্রথম কক্ষে 2টো এবং দ্বিতীয় কক্ষে 5টা। নাইট্রোজেনের 2টো যোজ্যতা আছে, 3 এবং 5। এটা হলো নাইট্রোজেন। আমি পুরো ব্যাপারটা বুঝলাম। বোরন, বোরনের চিহ্ন হচ্ছে বি, ক্রমাঙ্ক 5, যোজ্যতা 3। আমরা অক্সিজেনের সংকেত, অক্সিজেনের পরমাণুকতা হচ্ছে 2, ফলে চিহ্ন হচ্ছে O2, ক্রমাঙ্ক 8, যোজ্যতা 2। অ্যালুমিনিয়ামের ধাতু, ফলে এর ক্রমাঙ্ক 13 বটে, যোজ্যতা 3, এক পরমাণু। এক পরমাণু মানে হচ্ছে ওর চিহ্ন Al এবং অণুর যে সংকেত সেটাও Al। ফসফরাস P হচ্ছে গিয়ে চিহ্ন, যোজ্যতা হচ্ছে গিয়ে 3। সালফার S, ক্রমাঙ্ক 16। আমরা দেখতে পাচ্ছি সালফারের পরমাণুকতা 1, ফলে S। পারমাণবিক গুরুত্ব হচ্ছে 32, ক্রমাঙ্ক প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা 16, ভর সংখ্যা 32 এবং নিউট্রন সংখ্যা 16। বিন্যাস 2, 8, 6, যোজ্যতা 2, 4, 6। রূপা, সিলভার এটা হচ্ছে Ag, এর যোজ্যতা 1 এবং 2। টিন Sn,
এদের যোজ্যতা হচ্ছে 2। সোনা AU, মার্কিউরি HG, যোজ্যতা 2। লেড বা সীসা 82 হচ্ছে গিয়ে ক্রমাঙ্ক এবং যোজ্যতা 2। এগুলো এখানে আর অল্প কিছু মৌল আছে যে মৌলগুলো আমাদের এই লেভেলে একটু জানা দরকার, আমরা সেগুলো খুব সংক্ষেপে একটু দেখে নিই। এখন আমরা যে মৌলগুলো দেখতে চাইছি সেগুলো মূলত হচ্ছে গিয়ে এই মৌলগুলো: স্ক্যান্ডিয়াম সংকেত SC, ক্রোমিয়াম সংকেত Cr, ম্যাঙ্গানিজ Mn, আয়রন Fe, কোবাল্ট CO, নিকেল Ni, কপার Cu, জিঙ্ক Zn। এই বিশেষ ধরনের যে মৌলগুলো আছে তাদের মধ্যে খেয়াল করার ব্যাপার আছে, আয়রনের দুটো যোজ্যতা, 2 এবং 3। যাদের ক্ষেত্রে এরকম দুটো যোজ্যতা হয় তাদের যে যৌগগুলো হয় না, তাদের যৌগগুলোকে ফেরাস, আয়রনের যেটা এটা ফেরাস এবং ফেরিক। এই আস কথাটা থাকলে হবে কম যোজ্যতা, অর্থাৎ আয়রনে যখন আমি ফেরাস বলছি তখন আয়রনের যোজ্যতা হবে 2, আর ফেরিক কথাটা যখন আসবে তখন আয়রনের যোজ্যতা হবে 3। যেমন বলি ফেরাস ক্লোরাইড অ্যান্ড ফেরিক ক্লোরাইড, এর মধ্যে ফেরাস ক্লোরাইডে হচ্ছে আয়রনের যোজ্যতা 2, ফেরিক ক্লোরাইডে আয়রনের যোজ্যতা 3। কপারের ক্ষেত্রেও আমরা দুটো যোজ্যতা পেয়েছি, 1 এবং 2। 1 যোজ্যতা দিয়ে যদি কপারের কোনো যৌগ হয় তাহলে এগুলো হবে কিউপ্রাস, যেমন কিউপ্রাস ক্লোরাইড বলা যায়। আবার যদি 2 যোজ্যতা দিয়ে কপারের কোনো যৌগ হয় তাহলে সেগুলো হবে কিউপ্রিক ক্লোরাইড, কিউপ্রিক থাকবে। সাধারণভাবে বলে দেয়া দরকার যে ধাতু, এরা ধাতু, মূলত এরা ধাতু। এই যে এই সমস্ত যৌগগুলো সবই ধাতু। ধাতু যেগুলো আছে তারা সকলেই কিন্তু এক পরমাণু। ধাতু যেগুলো আছে তারা এক পরমাণু, ফলে চিহ্ন এবং অণুর সংকেত একই হয়। চিহ্ন যা হয় অণুর সংকেত তাই হয়। এগুলো এদের সবটির ক্ষেত্রেই একইভাবে থাকবে। এখন এদের যোজ্যতা কিন্তু সকলের এক নয়, বা যোজ্যতা অন্যরকম হবে, সেগুলো আমরা পরে শিখব। যোজ্যতা কার কত হয়, যেগুলো খুব জরুরি আমাদের প্রয়োজন হয় সেই সমস্ত যোজ্যতাগুলি এখানে উল্লেখ করা হলো। কার্বনের 3টে আইসোটোপ, ভর সংখ্যা 12, ভর সংখ্যা 13 এবং 14, ক্রমাঙ্ক 6। প্রত্যেকের ক্ষেত্রে নিউক্লিয়াসে 6টা করে প্রোটন আছে এবং কক্ষপথে 6টা করে ইলেকট্রন আছে। কিন্তু নিউট্রন সংখ্যা, এই যে 3টে আর 3টে, 6টা নিউট্রন এখানে দেখা যাচ্ছে, এক্ষেত্রে 6টা নিউট্রন, এর ক্ষেত্রে 7টা নিউট্রন, এই যে 1 2 করে করে 7টা নিউট্রন আছে। এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হচ্ছে 8টা। ঠিক আছে, কতগুলো মৌল, ধাতব মৌল, এদের প্রত্যেকের পরমাণুকতা 1। এদেরকে বিশেষভাবে চেনা হয় তেজস্ক্রিয় মৌল নামে। পরমাণুকতা 1, এই যে রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম, এগুলো সবই হচ্ছে তেজস্ক্রিয় মৌল। চিহ্নগুলো দেখেছো পরপর লেখা আছে। ক্রমাঙ্কটা খুব জরুরি নয়, তবুও ইউরেনিয়াম 92 এবং থোরিয়াম 90, এ দুটো একটু মনে রাখা যায়। এরা সবকটাই তেজস্ক্রিয় মৌলের মধ্যে পড়ছে। আর্সেনিক এবং অ্যান্টিমনি। আর্সেনিক AS চিহ্ন, পরমাণুকতা 1,
এদের যোজ্যতা 3 এবং 5। অ্যান্টিমনি Sb, পরমাণুকতা 1, এটাও ধাতু কল্প নামে পরিচিত। বিসমাথ Bi চিহ্ন, পরমাণুকতা 1, ধাতু কল্প। সবশেষে এলাম হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ, অবশ্যই অধাতু। এটা বিশেষ পরিচিতি আছে দুষ্ট মৌল নামে। পরমাণুকতা 2, ফলে অণুর সংকেত হলো H2। পারমাণবিক গুরুত্ব 1। পরমাণু ক্রমাঙ্ক 1, প্রোটন সংখ্যাও 1, ইলেকট্রন সংখ্যাও 1। ভর সংখ্যা 1, 2, 3, 3টে ভর সংখ্যা। 3টে আইসোটোপ, সেই জন্য আইসোটোপ গুলো হচ্ছে গিয়ে আইসোটোপে যে নিউট্রন সংখ্যা সেটাতে 0, তারপরটায় 1, তারপরটায় 2। এটার নাম হচ্ছে প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম। একটা ইলেকট্রন থাকে, প্রথম কক্ষে একটা ইলেকট্রন, যোজ্যতা 1। হাইড্রোজেনের 3টে আইসোটোপ। সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, ভর সংখ্যা 1, ডয়টেরিয়াম, ভর সংখ্যা 2, এবং ট্রিটিয়াম, যার ভর সংখ্যা হচ্ছে 3। প্রত্যেকের কিন্তু ক্রমাঙ্ক 1, অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 1। এটার প্রোটন সংখ্যা 1টা, ডয়টেরিয়ামে প্রোটন সংখ্যা 1টা, ট্রিটিয়ামেও নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা 1টা। প্রোটিয়ামের ক্ষেত্রে নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই। এটাই হচ্ছে একমাত্র নিউট্রন বিহীন পরমাণু বা নিউক্লিয়াস। ডয়টেরিয়ামের ক্ষেত্রে একটা প্রোটন এবং একটা নিউট্রন আছে। ট্রিটিয়ামের ক্ষেত্রে একটা প্রোটন এবং 2টো নিউট্রন আছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন একটা, এবং সে কে কক্ষে সেটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। অ্যাকাডেমিয়া এসার, মাস্টারি অফ মাস্টার এসার, এসার নলেজ সিরিজ, মাস্টারি অফ মাস্টার are the alternative searching link of my YouTube channel. If you are happy with the video, then like it. Subscribe the channel. If you want to subscribe the channel, then you will get the information regarding the uploaded new videos, and it will also increase the rating of my channel. You may express your views and cause of disliking or liking in comment. To improve the quality of the videos, your suggestion will be greatly accepted. You may also suggest the subject matter on which video is needed. Share the video. It may help others. Your likings will inspire me to continue with this type of videos. Thanks a lot for observing the whole video.